তো আপনারা অনেক দিন ধরে আমাকে বলছেন যে কুবেরা সিনেমাটার এক্সপ্লেন ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসতে। তো দেরি না করে কাহিনী শুরু করে দিই। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই যে সমুদ্রের মাঝখানে কিছু ওয়ার্কাররা কাজ করছে যে সমুদ্রের নিচে কি জিনিস আছে। আর সেখান থেকে খবর আসা হয় যে সমুদ্রের নিচে লিথিয়াম গ্যাস পাওয়া গেছে, আর এই গ্যাস দিয়ে অনেক অয়েল উৎপন্ন করতে পারবে। তারপর এখান থেকে একজন ওয়ার্কার তার মালিককে কল করে। তার মালিকের নাম হচ্ছে নীরাজ। নীরাজকে বলে যে এখানে অনেক লিথিয়াম গ্যাস পাওয়া গেছে, আর এই গ্যাসটা দিয়ে অনেক অয়েল উৎপন্ন করতে পারবে। তারপরে সে এসব কথা শোনার পর সে চলে যায় তাড়াতাড়ি এক মন্ত্রীর সাথে মিটিং করার জন্য। তারপর মন্ত্রীকে বলে যে এখানে অনেক লিথিয়াম গ্যাস পাওয়া গেছে, সেটা দিয়ে আমি শুধু এখান থেকে অয়েল উৎপন্ন করতে চাই। তখন সে রাজনৈতিক নেতা বলে যে এখান থেকে তোমাকে এই টেন্ডারটা দেওয়া অসম্ভব হয়ে যাবে, কারণ এখানে সরকারের অনেক হাত আছে, পার্টিরও এখানে অনেক হাত আছে। তারপরে নীরাজ বলে যে আপনার কত টাকা দরকার আপনি আমাকে বলেন, আর আমি এই টেন্ডারটা যেন পেয়ে যাই। তারপরে সেই জায়গার মন্ত্রী রাজি হয়ে যায় যে তাকে কিছু টাকা দিতে হবে। তারপরে আমরা দেখতে পাই যে সমুদ্রের মধ্যে সে ওয়ার্কাররা কাজ করছিল তাদের সবাইকে খুঁজে খুঁজে ওখানে মেরে ফেলে, যাতে এই খবরটা বাইরে যেতে না যায় যে এখানে অনেক লিথিয়াম গ্যাস পাওয়া গেছে। পরে নীরাজ গিয়ে সে মন্ত্রীর সাথে মিটিং করে। তখন মন্ত্রীকে জিজ্ঞাসা করে যে তোমার কত টাকা লাগবে। তখন সে মন্ত্রী বলে যে 1,00,000 কোটি টাকা আমাদেরকে তুমি দিয়ে দাও। তারপর সেই জায়গার মধ্যে নীরাজ রাজি হয়ে যায় যে 1,00,000 কোটি টাকা তাদেরকে সে দিয়ে দেবে। এখান থেকে 50% আপনি আমাদেরকে ব্ল্যাক মানিতে দিলেই পারেন, আর এখান থেকে 50% আমাদেরকে হোয়াইট মানিতেও দিতে পারেন। তারপরে এই অফারটা শুনে নীরাজ এখানে রাজি হয়ে যায়, কারণ এখানে সে এখান থেকে আরব কোটি টাকা সে এখান থেকে ইনকাম করবে। এই জায়গার মধ্যে নীরাজ একটু চিন্তায় পড়ে যায় যে সে কিভাবে এত ব্ল্যাক মানি টাকা পয়সা সে হোয়াইট মানিতে কিভাবে সে ট্রান্সফার করবে। তারপরে তার বাবা তাকে একটা বুদ্ধি দেয় যে একজন সিবিআই অফিসার আছে যে সে এখন জেলের মধ্যে আছে, কিন্তু সে কোনো দোষ করেনি, তবুও সে জেলের মধ্যে আছে। আর সে আমাদের কোম্পানির মধ্যে সে চার্জ করেছিল, সেখান থেকে সে 1,000 কোটি টাকা আমাদের কোম্পানি থেকে সে নিয়ে গিয়েছিল, আর সে এখন জেলের মধ্যে আছে। আর তাকে যদি আমাদের কাজে লাগাতে পারি তাহলে অনেক ভালো হবে। তারপরে নীরাজ সে জেলারের সাথে কথা বলে তাড়াতাড়ি করে দীপকের সঙ্গে তার একটা মিটিং বসায়। তারপর দীপককে সে বলে যে তোমাকে আমি এই জেল থেকে বের করে দেব, কিন্তু তুমি আমার এক কাজ করে দিতে হবে, আর তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না যে আমি এ কাজ কেন করছি। তারপরে দীপক এসব কথা শোনার পর সে বলে দেয় যে আমি আমার দেশের জন্য কোনো 2 নম্বরে কোনো কিছু করতে চাই না, আর এত বড় ধোঁকা আমি আমার দেশকে দিতে পারবো না। তারপরে দীপক বলে যে আমি জানি যে আমার কিছুদিন পরে আমি এই জেল থেকে বেরিয়ে যাব। তারপরে কিছুদিন পর হাইকোর্টের মধ্যে হাজিরি নেওয়ার পর সেখান থেকে খবর আসে 10 বছরে জেলে কারাদণ্ড করা হয়েছে। সেই জায়গার মধ্যে দীপকের বউও ছিল, আর এসব শুনে তাদের তো পুরো মাথা গরম হয়ে যায় যে এসব কি হলো। তারপরে দীপক আবার জেলের মধ্যে চলে যায়, আর জেলের মধ্যে যাওয়ার সাথে সাথে সে নীরাজের সঙ্গে সে কথা বলে। তারপরে নীরাজ সে দীপকের সাথে অনেকগুলি শর্ত রাখে, আর সেই সব শর্তগুলি সেখানে দীপক রাজি হয়ে যায় যে তাকে যেভাবে হোক জেল থেকে যেন বের করে দেয়। তারপরে দীপক সে তার বউ আর বাচ্চার সঙ্গে দেখা করে। তারপরে থেকে সে নীরাজের বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে গিয়ে সে নীরাজকে বলে যে বলো যে আমার কি কাজ করতে হবে। তারপরে নীরাজ দীপককে বলে যে আমি 1,00,000 কোটি টাকা একজনকে আমি পাঠাবো, কিন্তু এখান থেকে 50% ব্ল্যাক মানিতে যাবে আর 50% হোয়াইট মানিতে যাবে, এগুলি ট্রান্সফার করতে হবে। তারপরে দীপক নীরাজকে বলে যে তুমি আমাকে কিছু সময় দাও, আমি ভাবি যে এইসব আমি কি করে করতে পারবো। তারপরে দীপকের মাথার মধ্যে একটা বুদ্ধি আসে। সে নীরাজকে গিয়ে বলে যে কেননা আমরা 4 জন ভিখারিকে রাস্তা থেকে উঠাবো, তারা কোনো কিছু জানবে না যে তাদের নামে আমরা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টের মধ্যে টাকা ট্রান্সফার করাবো। তারপর তাদের টাকা ট্রান্সফার থেকে আমরা আবার যাদের যাদের অ্যাকাউন্টে টাকা যাওয়ার কথা তাদের অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেব। আর নীরাজ এই প্ল্যানটা শুনে সে রাজি হয়ে যায় যে এই প্ল্যানটাতে সে কাজ করতে পারে। তারপরেই তারা চলে যায় যে 4 জন ভিখারিকে খুঁজে আনার জন্য দেশের কোনা থেকে। তারপরে আমরা একজন ভিখারিকে দেখতে পাই যে এই ভিখারি এখানে ওখানে ভিক ভাঙে, আর তার নাম হচ্ছে দেবা। তারপরে দীপকের কিছু লোকজন যায় যে সবাইকে গিয়ে বলে যে ফ্রিতে খাওয়া দাওয়া সব কিছু দেওয়া হবে, যদি কেউ তাদের সঙ্গে যেতে চায় তাহলে যেতে পারে। তারপরে দেবা এসব কথা শোনার পর সে রাজি হয়ে যায় যে সে তাদের সঙ্গে যাবে। তারপরে আমরা দেখতে পাই যে আরও 3 জন ভিখারিকে একসঙ্গে করে নেওয়া হয়েছে।
এখানের মধ্যে একটা মহিলা ছিল, তার নাম হচ্ছে খুশবু, আর সে প্রেগনেন্ট ছিল। তারপরে দেবা সেই জায়গার মধ্যে গিয়ে দেখে যে সে ভাবছে যে তাহলে আমি শুধু এখানে একা আসিনি, আমার সঙ্গে আরও 3 জনও এসেছে। আর সেই জায়গার মধ্যে দীপক এসে তাদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করছিল। আর তখন দেবার মনে হয়েছে যে দীপক খুব ভালো মানুষ একজন। তখন আমরা সেই জায়গার মধ্যে জানতে পারি যে দেবা একজন খুব ব্রিলিয়ান্ট। সে অবশ্য পড়াশোনা করেনি, কিন্তু সে তার মাথার মধ্যে যে কোনো একটা জিনিস মনে থাকে যায়, তাহলে সে এসব জিনিস কোনো সময় ভুলে না। তারপরে দীপক তাদের 4 জনকে ট্রেনিং দিতে শুরু করে যে আমির আদমি কিভাবে থাকে, কিভাবে চলাফেরা করে, কারণ তাদেরকে দিয়েই তারা ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে কনভার্ট করবে। তারপরে তাদেরকে অনেকদিন ট্রেনিং দেওয়ার পর তাদেরকে পুরো প্রপারলিভাবে একজন বিজনেসম্যানই লাগছিল সবাইকে। পরে তাদের 4 জনের নামে একটা করে কোম্পানি খুলে দিয়েছে, আর তাদের অ্যাকাউন্টের মধ্যে 10,000 কোটি টাকা দিয়ে দিয়েছে। তারপরে দীপক এখানে যে ব্ল্যাক মানিগুলি কিছু যাবে গাড়ি ঘোড়া দিয়ে, সে গাড়িগুলি মন্ত্রীর বাড়িতে পাঠিয়ে দেয়। তারপরে দীপক আবার চলে যায় এই ভিখারিদেরকে নিয়ে নীরাজের সঙ্গে দেখা করার জন্য। নীরাজ তখন সে রাগ হয়ে যায়, কারণ সে দীপককে বলেছিল সে এসব ঝামেলার মধ্যে কোনো পড়তে চায় না। আর নীরাজের মাথার মধ্যে একটা বুদ্ধি ছিল, যদি এ টাকা পয়সা সবগুলি ট্রান্সফার হয়ে যায় তাহলে এই 4 জন ভিখারিকে সে মেরে ফেলবে। তারপরেই তাদের অ্যাকাউন্ট থেকে ধীরে ধীরে করে টাকাগুলি ইন্ডিয়াতে ট্রান্সফার করে মন্ত্রীর অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছিল। প্রথম একজনকে, তার নাম হচ্ছে খেলু, তার অ্যাকাউন্ট থেকে এক মন্ত্রীর অ্যাকাউন্টের মধ্যে 10,000 কোটি টাকা ট্রান্সফার করে দেয়। তারপরে এই খেলু নামে লোকটাকে যখন এই ট্রান্সফার সাকসেসফুল হয়ে যায়, তারপর নীরাজের গুন্ডারা এসে তাকে নিয়ে সমুদ্রের মাঝখানে তাকে মেরে ফেলে। আর এসবের পিছনে দীপক কোনো কিছু জানতো না যে এখানে কাজ শেষ হওয়ার পর তাদেরকে সে মেরে ফেলছে। তারপরে দেবা দীপককে কল করে বলে যে খেলু তো আপনাদের সঙ্গে গিয়েছিল, কিন্তু খেলু এখনও রুমে আসেনি কেন, অনেক রাত্রিও হয়ে গেছে। তারপর দীপক ভাবতে শুরু করে যে খেলু তাহলে গেল কোথায়। পরে দীপক আবার সোজাসুজি চলে যায় নীরাজের সঙ্গে দেখা করার জন্য। নীরাজকে গিয়ে বলে যে খেলু এখন কোথায় গেছে, আর আপনি কি খেলুকে মেরে ফেলেছেন? তখন নীরাজ বলে যে আমি তো আগেই বলেছিলাম যে এসব কাজের জন্য আমি এসব কাজের উপরে আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। আর তারা তো একজন ভিখারি, তারা মরে গেলে কি হবে, দেশের কোনো কিছুই হবে না। তারা বাঁচলেও যেহেতু কিছু হয় না, আর মরে গেলেও কিছু হয় না। তখন দীপক বলে যে আপনার সাথে আমার তো এসব বিষয়ে কোনো ডিল হয়নি, তাহলে আপনি এরকম কেন করছেন? তারপর দীপক বলে যে আমি এসব কাজ করতে পারবো না। তখন নীরাজ বলে যে যদি তুমি এসব কাজ না করতে পারো তাহলে তোমাকে কিন্তু আবার জেলে যেতে হবে, আর তুমি ভেবে নাও যে তোমার বউ বাচ্চার কি হবে। তারপর দীপক অনেকক্ষণ শান্ত হয়ে বসার পর সে রাজি হয়ে যায় যে সে এসব কাজ করবে, কারণ তার আর কোনো রাস্তা ছিল না। তারপরে তাদের মধ্যে আরেকজন ছিল, তারপর এই 4 জন ভিখারির মধ্যে একজনকে তো মেরে ফেলেছে, তাদের মধ্যে আরেকজন ছিল, তাকেও নিয়ে যায়। তারপর তার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হওয়ার পর তাকেও সেই জায়গার মধ্যে মেরে ফেলে। তারপর দেবার মাথার মধ্যে চলছিল যে এখান থেকে যারা যাচ্ছে তারা আর এই জায়গার মধ্যে কেন ফিরে আসছে না, তারা কোথায় গিয়েছে। তারপর সেই জায়গার মধ্যে নীরাজে কিছু গুন্ডারা এসে খুশবুর সাথে এখানে কিছু খারাপ ব্যবহার করছিল। তারপর দেবা বুদ্ধি করে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে খুশবুকে সঙ্গে করে নিয়ে। পরে দীপক যখন গিয়ে দেবাকে ডাক দেয়, তারপরেই দেবা দরজা খুলে, কারণ দেবা দীপককে অনেক ভালো একজন মানুষ মেনে নিয়েছিল। তারপর দীপককে তাদের লোকেরা আবার একসঙ্গে করে সে যে রুমটা আছে রুমটার মধ্যে নিয়ে যায় যেখান থেকে টাকা ট্রান্সফার করা হবে। তার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করার আগে একজন মিনিস্টারকে সে কিছু টাকা পয়সা দিতে যাবে। তারপর তার সঙ্গে কিছু দেখা সাক্ষাৎ করে তাকে কিছু টাকা পয়সা দিয়ে দেয়, যেভাবে দীপক তাকে বলেছিল, মানে দেবাকে বলেছিল যেভাবে করতে। তারপরে দেবা দীপককে বলে যে রোবো, মানে যে নীরাজের যে গুন্ডারা আছে গুন্ডার মধ্যে একজনের কথা বলছে, যে রোবো খুশবুর উপরে হাত দিয়েছিল। কিন্তু দীপকের তো এসব কথা শুনে অনেক রাগ হয়েছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না।